ভাবুন তো, একের পর এক কোটি কোটি ডলারের হীরা ডাকাতি হচ্ছে। তো পুলিশ জানে যে একজনে এই কাজ করতেছে, কিন্তু বছরের পর বছর তাকে ধরতে পারতেছে না। তো কারণ সে কোনো সাধারণ চোর নয়, সে কখনোই ভুল করে না, কোনো প্রমাণও রেখে যায় না, আর প্রতিটি ডাকাতির পরিকল্পনাও থাকে খুবই নিখুঁত। কিন্তু এবার তার সামনে এসেছে এমন একজন তদন্তকারী যে কোনো মূল্য তাকে ধরতে চায়। একজন কিংবদন্তি চোর আর একজন জেদি গোয়েন্দার এই বিপজ্জনক খেলায় সর্বশেষ কে জিতবে? তো চলুন দেখে নেওয়া যাক 2026 সালে হলিউডের মুক্তি পাওয়া ক্রাইম 101 মুভির বাংলা এক্সপ্লেন। গল্পের শুরুতে জেমস ডেভিস নামের একজন চোরকে দেখানো হয়। তো ডেভিস নিজের সম্পূর্ণ শরীর স্যানিটাইজ করে নেয়, মানে চামড়া ঘষলে যে শুকনো সাদা মৃত ঘোষ বের হয় সেগুলো শরীর থেকে ঝেড়ে ফেলে দেয়, আর মাথার মধ্যে যে খুশকি টুসকি থাকে বা দুর্বল চুল থাকে সেগুলো ক্লিয়ার করে ফেলে, যাতে ক্রাইম সিনে তার বিরুদ্ধে কোনো রকমের ক্লু না পাওয়া যায়। এরপরে সে রেডি হয়ে যায় এবং একটা ব্রিফকেস নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লট থেকে গাড়িতে উঠে সে ট্র্যাকিং ডিভাইস চালু করে। এরপর সে মাসুদ নামের একজন লোককে ফলো করতে শুরু করে। তো মূলত সে আগে থেকেই মাসুদের গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, যাতে তার গতিবিধি ট্র্যাক করা যায়। তো ডেভিস সুযোগ বুঝে মাসুদের গাড়িকে ওভারটেক করে এবং নিজের গাড়িটাকে একটা গলির ভিতরে দিয়ে রাখে, যাতে মাসুদের গাড়িটা আটকে যায়। তো গলির মাথায় গাড়ি দেখে মাসুদ নিজের গাড়িও থামিয়ে দেয়। তখন ডেভিস তার দিকে গান পয়েন্ট করে এবং তাকে বলে যে তার কথা শুনলেও তার কোনো ক্ষতি করবে না। তো মাসুদ ভয়ে ভয়ে তখন হাত তুলে আত্মসমর্পণ করে, আর ডেভিস নিজের গাড়ির ডিকি খুলে মাসুদকে ভেতরে ঢুকে যেতে বলে। এরপরে ডেভিস মাসুদের মোবাইল এবং সেটার পাসওয়ার্ড হাতিয়ে নেয়। তো ডেভিসের মূলত টার্গেট ছিল যে মাসুদের মোবাইলটাই, কারণ সে আরো বড় কিছু করার পরিকল্পনা করে। তো এদিকে দুইজন চাচাতো ভাই বেন এবং আলীকে দেখা যায়। তারা স্যামি নামের একজন জুয়েলারি মালিকের শপে ঢুকে। তো জুয়েলারি শপের মালিক অর্থাৎ স্যামি তাদেরকে দেখে ডায়মন্ডের স্যাম্পল দেখিয়ে বলে যে এগুলো ব্রিফকেসে ঢুকিয়ে নাও। এরপর স্যামি আলীকে বাইরে রেখে শুধু বেনকে নিয়ে ভেতরে ঢুকে। সেখানে গিয়ে স্যামি তাকে বলে যে বাইরে যেগুলো তোমাদেরকে ডায়মন্ড দেখিয়েছে সেগুলো কিন্তু আসলে নকল, ওগুলো যা সবার চোখে ধুলে দেওয়ার জন্য। স্যামি এবার বেনকে আসল ডায়মন্ড দেখায়, বলে যে এগুলোর মূল্য প্রায় 30 লাখ ডলার। আর স্যামি এগুলো বেনের পায়ের সাথে বেঁধে নিয়ে বলে যে আলীকেও এ ব্যাপারে কিছু বলবে না। এদিকে ডেভিসও ঠিক স্যামির জুয়েলারি শপের সামনে এসে পৌঁছে যায় এবং মাসুদের মোবাইল থেকে স্যামিকে মেসেজ দিয়ে বলে যে সে পৌঁছে গিয়েছে। তো স্যামি ভাবে হয়তো মাসুদ পৌঁছে গেছে, তাই বেন এবং আলীকে সে বেরিয়ে যেতে বলে। তো বের হওয়ার সময় স্যামি ওদেরকে একটা গানও দেয় এবং জানায় যে জায়গা মতো না পৌঁছানো পর্যন্ত তাদেরকে মাসুদের গাড়ি ফলো করবে। তো তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ভাবছিল যে মাসুদ তো তাদের পেছনে আছে, কিন্তু আদতে তো গাড়িতে ডেভিস ছিল। তো জায়গা মতো গাড়ি থামিয়ে ওদের মুভিং এর পথ আটকে দেয়। এরপর মাসকে নিজের চেহারা ডেকে দুজনের দিকে গান পয়েন্ট করে। এতে দুজন ঘাবড়ে যায় এবং আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উপরের দিকে তুলে। তো ডেভিস এবার বেনকে একটা লাইভ ফুটেজ দেখায়। ডেভিসের একজন লোকের গাড়ি বেনের বাড়ির সামনে পার্ক করা আছে। ডেভিস বেনকে থ্রেট দেয় এবং বলে যে তুমি যদি কথা না শোনো তাহলে তোমার ফ্যামিলির সবাইকে শেষ করে দেওয়া হবে। থ্রেট দিয়ে সে বেনকে গাড়ির বাইরে নিয়ে আসে এবং ডায়মন্ড গুলো দিয়ে দিতে বলে। বেন যখন ব্রিফকেসের কথা বলে তখন ডেভিস বলে যে আমি জানি এগুলো ফেক ডায়মন্ড, সে আসল ডায়মন্ড গুলো বের করে দিতে বলে। তখন বাধ্য হয়ে বেন মোজার ভিতরে লুকানো ডায়মন্ড গুলো বের করে দেয়। ডেভিস ডায়মন্ড নিয়ে গাড়িতে উঠতেই আলী আরেকটা লুকানো গান নিয়ে গুলি চালায়, যদিও সেই গুলিতে জাস্ট ডেভিসের গাড়ির গ্লাসটা উড়ে যায় আর ডেভিসের গায়ে সৌভাগ্যবশত গুলিটা লাগে না। ডেভিসের উচিত ছিল পাল্টা আক্রমণ করা, তবে সে ভায়োলেন্স পছন্দ করে না, তাই গাড়ি নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। যদিও বেশ কিছুক্ষণ আলী তাকে তাড়া করে, তবে শেষ পর্যন্ত ডেভিস একটা পার্কিং লটে ঢুকে পড়ে এবং আগে থেকে পার্ক করে রাখা অন্য একটা গাড়ি নিয়ে সেখান থেকে সেফলি পালিয়ে যায়। এরপর ডায়মন্ড চুরির তদন্তের ভার আসে ডিটেকটিভ লু এবং টিলম্যানের কাছে। তারা আলী এবং বেনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে চোর আগে থেকেই ওদের সব ডিটেলস জানতো। লি এবং টিলম্যান কোনো ক্লু পায় না এবং এটাও শুনে যে চোর কোনো রকম ভায়োলেন্স করেনি। এই কথা শুনে সে এই চোরকে চিনে ফেলে এবং তারা ভালোভাবেই বোঝা যায় যে এটা সেই চোর যাকে তারা অনেকদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করছে। তো এখন পর্যন্ত সে অনেকগুলো চুরি করেছে কিন্তু কখনোই কাউকে শারীরিক ক্ষতি করেনি। আবার সে কোনো রকম চুরিতে ট্রেসও রেখে যায়নি, যার মাধ্যমে তাকে ডিটেক্ট করা যায়। এদিকে ডেভিসকে দেখা যায় যে সে অ্যাপার্টমেন্টে ফিরে ডায়মন্ড গুলো একটা কফি মগের ভিতরে রাখে। এ সময় সে খেয়াল করে যে তার মাথায়
গলায় সামান্য রক্ত লেগে আছে। ডেভিস দ্রুত মাপ চেক করে এবং দেখে যে সেখানেও রক্ত লেগে আছে। মূলত আলী গুলি চালানোর পরে গ্লাস ভেঙে গিয়েছিল আর সেই গ্লাসের একটা টুকরাতেই তার আঘাত লেগেছিল। মাস্ক পরে থাকায় রক্ত ঝরছে সে এটা বুঝতে পারেনি। ব্যাপারটা নিয়ে ডেভিস একটু আপসেট, না জানি এই সামান্য ক্লু এর জন্য সে ধরা পড়ে যায়। এরপরে ডেভিস মানি নামের এক লোকের সাথে দেখা করে তার আশঙ্কার কথা তাকে বলে দেয়। মানি মূলত ডেভিসের চুরাই মালের ক্রেতা। মানি ডেভিসকে আরেকটা চুরির ইনফরমেশন দেয়, এই চুরিটা করতে পারলে তারা অনেক টাকা কামাতে পারবে। কিন্তু ডেভিস তেমন আগ্রহ দেখাচ্ছিল না, কারণ চুরিটা দিনের বেলায় করতে হবে, যেটা অত্যন্ত রিস্কি। তবে মানি তাকে কনভিন্স করে চুরির আগেই চুরাই মালের জন্য ক্লায়েন্ট রেডি আছে বলে। যাই হোক, ডেভিস চলে যাওয়ার আগে মানির সামনে থাকা কফি মগের সাথে নিজের কফি মগটা বদলে নেয়, কারণ তার মগের ভেতরে ডায়মন্ড গুলো আছে যেটা সে মানির সাথে এক্সচেঞ্জ করেছে। ফিরে এসে ডেভিস নেক্সট চুরির প্ল্যানিং এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি স্টাফদের প্রোফাইল চেক করে। এর মাঝে শেরন নামের একটি মেয়েকে সে টার্গেট করে। এরপরে ডেভিস তার হ্যাকারের সাথে দেখা করে এবং শেরনের সোশ্যাল মিডিয়ার আইডি যতগুলো আছে সবগুলো হ্যাক করে তার সমস্ত তথ্য কালেক্ট করতে বলে। অন্যদিকে মানিকে দেখা যায় যে সে ওরম্যান নামের আরেকজন চোরের সাথে ডিল করতেছে, কারণ সে ডেভিসকে সম্পূর্ণ ভরসা করতে পারতেছে না। এবারের চুরিতে হতাহতের ঘটনাও ঘটতে পারে, কিন্তু ডেভিস আবার ভায়োলেন্সও পছন্দ করে না। তাই মানি ওরম্যানকে আপাতত ডেভিসের উপর নজর রাখতে বলে এবং চুরির জন্য প্রিপারেশন নিতে বলে। অন্যদিকে লুয়া এবং শারনকে দেখা যায় ওরা একে অপরের সাথে শেষের চুরির কেসটার ব্যাপারে কথা বলছিল। স্যামের চুরি যাওয়া ডায়মন্ডের ইন্স্যুরেন্স করা ছিল, ডায়মন্ড চুরি হয়, এখন সে ইন্স্যুরেন্স ক্লেম করতে চাচ্ছে। তবে শেরনের মনে হচ্ছে যে স্যামি নিজেই হয়তো এই মিথ্যা চুরির নাটক সাজিয়েছে যাতে সে ইন্স্যুরেন্সের টাকাগুলো ভাগিয়ে নিতে পারে। শেরনের সন্দেহ হওয়ার কারণ আগে থেকেই, কারণ শেরনের সন্দেহের কারণ হলো অনেকেই এই ট্রিক্স খাটিয়ে চেষ্টা করে, আর লু যেহেতু কেসটা তদন্ত করছিল তাই সে লুকে এই ব্যাপারে জানায় এবং স্যামিকে লাইট ডিটেক্টর দিয়ে টেস্ট করতে বলে। যদি সে সত্যি বলে থাকে তবে ইন্স্যুরেন্সের টাকা তাকে দেওয়া হবে। তবে লুয়ের এমনটা মনে হচ্ছিল না, তার ধারণা যে আগের চুরিগুলো করা সেম চুরই এই চুরিটাও করেছে। এরপর লু অফিসে গিয়ে ফিরে জুনিয়রদের চুরির কেস সম্পর্কে ব্রিফিং করছিল। সে ম্যাপের প্যাটার্ন দেখিয়ে বলে যে চুর শুধু ওয়ান এলাকার আশেপাশেই চুরি করছে। চুরির আগে সে ভিকটিমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে মেসেজ থেকে জেনে নেয় যে সে কোথায় কোন ডিল করতেছে। এরপর সে জায়গাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং আশেপাশের সমস্ত সিসি ক্যামেরা সে বন্ধ করে দেয়। এরপর লুসুরের ব্যাপারে আরো কমন কিছু বিষয় তুলে ধরে। এই সময় সেখানে লেফটেন্যান্ট চলে আসে এবং সবাইকে বাইরে বের করে দিয়ে লুকে বকাঝকা করতে শুরু করে এবং বলে যে পুরনো কেস নিয়ে কেন ঘাটাঘাটি করছো, ওসব কেস নিয়ে ঘাটাঘাটি করলে মিডিয়া আবারও অ্যাক্টিভ হয়ে যাবে এবং পুলিশ যেহেতু কেসগুলো সলভ করতে পারেনি তাই মিডিয়ার কাটা ছড়ার কারণে তাদের রেপুটেশন নষ্ট হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে ওরম্যানকে দেখা যায় যে সে একটা লোককে ফলো করছিল। লোকটা নিজের জুয়েলারি শপে ঢুকতেই ওরম্যান তার উপর অ্যাটাক করে তাকে মারধর করে ব্রিফকেসটা ছিনিয়ে নেয়। এরপরে গ্লাস ভেঙে সব জুয়েলারি বের করে নেয়। সে ওখানে থাকা একজন মহিলাকেও অকারণে মারধর করে, কারণ তার কুলের বাচ্চাটা কান্না করছিল। এরপর সে পালিয়ে যায়। তার এই চুরির সম্পূর্ণ ফুটেজ সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তো ডিটেকটিভ লু এই ফুটেজটা দেখেই বোঝা যায় যে এই কাজটা অন্য একজন চুরি করেছে। ওরম্যানের চুরির ঘটনা ডেভিসের কাছে পৌঁছে যায়। ডেভিস এতে বেশ রেগে যায়, কারণ এই চুরিটা তো ডেভিসেরই করার কথা ছিল। তাই সে সোজা মানির কাছে চলে যায় এবং রাগ দেখিয়ে বলে যে মানি বিশ্বাসঘাতকতা করেছে, তার সাথে ডিল করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছে। সে যদি ফার্দার সেম কাজ আবারও করে তাহলে ডেভিস আর কখনোই মানির সাথে ডিল করবে না। মানি সবসময় ডেভিসকে নিজের কন্ট্রোলে রাখতে চাইতো, তাই ডেভিসের উচ্চ স্বরের কথা তার ভালো লাগে না। সেও জারি মারতে শুরু করে এবং ডেভিস সেখান থেকে বেরিয়ে যায়। তারপর মানি আবার ওরম্যানের সাথে দেখা করে এবং ডেভিসের উপর নজর রাখতে বলে যাতে ডেভিসের নেক্সট স্টেপের ব্যাপারে জানা যায়। মানির কথা মতো ওরম্যান আবার ডেভিসকে ফলো করতে শুরু করে। ডেভিস এ সময় তার হ্যাকারের সাথে দেখা করতে গিয়েছিল। হ্যাকার জানায় যে শেরন খুবই শিয়ানা মহিলা, সে একটা পর্নো সাইটের মাধ্যমে কনভারসেশন চালায়। ডেভিস সেই পর্নো সাইটে শেরনের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেয়। এরপর মেসেজ থেকে জেনে নেয় যে শেরনের কোথায় কোন শিডিউল আছে। শেরনের একটা রেস্টুরেন্টের যাওয়ার কথা ছিল, তাকে ফলো করে ডেভিস সেখানে চলে যায়। শেরন যখন মিটিং শেষ করে বের হয়, ডেভিস রাস্তায় তার পাশে গিয়ে দাঁড়ায়। এখানে বলে যে কি পদক্ষেপ নিলে তেল পাম্পের বাইক নিয়ে লাইন ধরা লাগবে না। এই ব্যাপারে কথাবার্তা শুরু করে শেরনের সাথে। শেরন যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির স্টাফ, তাই কথা বিক্রির জিনিসটা সে ভালো করেই পারে। তাই ডেভিসের সাথে সে ভালোই গল্পে মেতে ওঠে এবং এভাবেই তাদের প্রথম আলাপটা হয়ে যায়। এরপর একদিন ডেভিস নিজের অ্যাপার্টমেন্টে সময় কাটাচ্ছিল, তখন সে বারান্দা থেকে দেখতে পায় যে হেলমেট পরা কেউ একজন বাইক করে পালিয়ে যাচ্ছে তার বাসার সামনে দিয়ে। এতে তার কিছু
কিছুটা সন্দেহ হয়। তাই সে দ্রুত পার্কিং লটে গিয়ে নিজের গাড়িটা চেক করে এবং দেখে যে গাড়ির নিচে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। ডেভিস বুঝে যায় যে তার উপরে নজরদারি করা হচ্ছে, তাই সে দ্রুত ব্যাগগুলো গুছিয়ে রিসোর্টে চলে আসে। তো উরম্যান তখন ডেভিসকে ট্রেস করতে না পেরে ডেভিসের হ্যাকারের কাছে যায় এবং তাকে মারধর করে জেনে নেয় যে ডেভিসের লাস্ট কোন প্রজেক্ট নিয়ে কাজ করছিল। এদিকে ডিটেকটিভ লুকে দেখা যায় যে সে চুরির দিনে সিসি ক্যামেরা ফুটেজ থেকে একটা গাড়িকে শনাক্ত করে, যেটা নিয়ে ডেভিস পালিয়েছিল, কারণ গাড়িটার গতিবিধি স্বাভাবিক ছিল না। একই জায়গায় সেটাকে ঘুরতে গিয়ে সেই গাড়িটার খোঁজ করে সে পার্কিং লটে চলে আসে। মানে ডেভিস আলির তারা খেয়ে যেখানে এসে গাড়ি এক্সচেঞ্জ করছিল সেখানে গাড়িটা এখনো কাভার দিয়ে ঢাকা ছিল। তো গাড়ির কন্ডিশন দেখে লু বুঝে যায় যে এটাই সেই গাড়ি। সে ফরেন্সিক টিমকে ডেকে এভিডেন্স কালেক্ট করে নিতে বলে। তো ফরেন্সিক টিম গাড়ি থেকে রক্তাক্ত স্যাম্পল কালেক্ট করে এবং লু তাই যত দ্রুত সম্ভব এই রক্তের ডিএনএ বের করতে বলে। এদিকে ডেভিস শেরনের সাথে দেখা করে। শেরন খুবই স্মার্ট মেয়ে। সে ডেভিসের লুক থেকে তার ব্যাপারে অনেক কিছু বলে দেয়, যেমন ডেভিস খুব গুছালো মানুষ, সবসময় সে পারফেক্ট থাকতে পছন্দ করে, তার অনেক টাকা পয়সা, আর এই টাকা হয়তো সে খুব অল্প সময়ে ইনকাম করছে, যার কারণে তার হাতে প্রচুর কন্ট্রাক্ট কাজ রয়েছে। মানুষ এই টাইপের তখনই হয় যখন সে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছে। শেরনের ডিটেকশন দেখে ডেভিস আর তার কাছে কিছুই লুকায় না। সে স্বীকার করে যে সে একজন চোর। সে শেরনকে প্রপোজ দেয়। শেরন যদি তাদের বড় বড় ক্লায়েন্টকে, যাদেরকে কোনো জিনিসের উপর সে ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছিল, সে ইনফরমেশন দেয়, তাহলে সে শেরনের মোটা অঙ্কের কমিশন পাবে। এতে শের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু শেরন নিজের চাকরিতে অতি সৎ ছিল, তাই সে ডেভিসের অফার নিজেই রিজেক্ট করে দেয়। ডেভিস এবার তাকে আবারও বোঝায় এই চাকরিতে শেরনকে ঠিকঠাক ভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সে ইন্স্যুরেন্স কোম্পানিতে আজীবন কাটিয়ে দিলেও কোন রকম উন্নতি করতে পারবে না, তাই তার ডেভিসের সাথে হাত মেলানোটাই বেটার হবে। তবে সে চলে যাওয়ার আগে ডেভিস বলে, যদি কখনো তোমার মত চেঞ্জ করো তাহলে ইনস্টাগ্রামে সমুদ্রের ফটো আপলোড দিও, তাহলে আমি বুঝে যাবো যে তুমি দেখা করতে চাইছো। যাই হোক, শেরন চলে যাওয়ার পর ডেভিস আবারও সে বাইকারকে দেখতে পায়, তাই সে ওরম্যানকে তাড়া করে। অনেকক্ষণ দুজনের মাঝে রেস চলতে থাকে। তারা রাস্তায় রকেটের গতিতে গাড়ি চালাতে থাকে। ডেভিস বেশ কয়েকবার ওরম্যানকে দড়িও করে ধরতে পারে না। শেষ পর্যন্ত ওরম্যান একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে পড়ে যায়। এরপর সে ন্যাংরাতে পাশের একটা সুপার শপে ঢুকে পড়ে। ডেভিসও তাকে পিছু করে সেই সুপার শপে ঢুকে পড়ে এবং তাকে ধরে ফেলে। ডেভিস তাকে বেশ কয়েকটা ঘুষি মারে এবং জিজ্ঞেস করে যে সে কার হয়ে কাজ করে। তবে ওরম্যান কোনো উত্তর দেয় না। ডেভিস পাবলিক প্লেসে বেশি সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই সে ওরম্যানকে সাবধান করে দিয়ে বেরিয়ে যায়। এদিকে পুলিশ একটা ভুল করে ফেলে। তারা 101 অঞ্চলে একটা চোর ভেবে একটা ছোট বালককে গুলি করে দেয়। লু তখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। সে পৌঁছে দেখে যে ছেলেটা অলরেডি গুলি খেয়ে মারা গেছে। যদিও ছেলেটা একটা চোর, তবে তাদের সেই টার্গেটেড চোর না। আর কি সেখানে লু ছাড়া আরো দুজন কলিগ ছিল। একজন কলিগ এনকাউন্টারের ড্রামা সাজাতে ছেলেটির হাতে একটা গান ধরিয়ে দেয়, যাতে সেলফ ডিফেন্সের অজুহাত দেখে পুলিশ পার পেয়ে যায়। কিন্তু লেফটেন্যান্ট জিজ্ঞেস করলে লু সত্যি কথা বলে দেয়, কিন্তু ওর বাকি দুই কলিগের স্টেটমেন্ট ভিন্ন ছিল, তাই লেফটেন্যান্ট 3 জনকেই সাসপেন্ড করে দেয়। অন্যদিকে শেরন অফিসে একটা ধাক্কা খায়। তাকে একজন খুব ধনী ব্যক্তি, যার নাম হলো মানরো, তার বিয়ের ইন্স্যুরেন্সের জন্য দায়িত্ব দেওয়া হয়। তো শেরন মানরোকে রাজিও করিয়েছিল, কিন্তু পরে শেরন থেকে দায়িত্ব সরিয়ে কাজটা মেডোলিনকে দেওয়া হয়। মেডোলিন জাস্ট কিছুদিন হলো জয়েন করেছে মাত্র, তখন শেরনের পরিশ্রমের পুরো ক্রেডিট মেডোলিনকে দেওয়া হচ্ছে। ব্যাপারটাতে শেরন মনে মনে খুবই আপসেট হয়। সে বুঝতে পারে যে এসব নীতি নৈতিকতা দিয়ে কোনো কাজ হবে না, তাই সে এবার ডেভিসের অফার মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য সমুদ্রের ধারে গিয়ে সে ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড দেয়। সেই ফটো থেকে ডেভিস শেরনের সাথে দেখা করে। শেরন ডেভিসকে টিপস দেয়। কয়েকদিন পরে তাদের একটা ক্লায়েন্টের বিয়ের সেন্টারে প্রায় $55 লাখ ডায়মন্ড থাকবে এবং নগদ টাকা মিলিয়ে প্রায় $1.10 কোটি চুরির সুযোগ পাওয়া যাবে। শেরন এর ভেতর থেকে $30 লাখ কমিশন চায়। ডেভিস আগে কখনো এত বড় অ্যামাউন্ট চুরি করেনি, তাই সে বেশ কনফিউশনে ছিল, কারণ যেখানে এত মূল্যবান জিনিস আছে সেখানে সিকিউরিটি অনেক স্ট্রং, ফলে চুরি করা অনেক রিস্কি হয়ে যাবে। ইভেন সে চুরি করে বের হতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তাই ডেভিস শিওর হতে পারছিল না যে চুরিটা করবে কিনা। এদিকে লু অফিস থেকে বের হওয়ার আগেই তার কাছে ডিএনএ রিপোর্ট চলে আসে। যেহেতু গাড়িতে রক্তটা ডেভিসেরই ছিল, তাই ডিএনএ রিপোর্টে ডেভিসের নাম আসে। সেখানে একটা ফাইলে ডেভিসের বিস্তারিত তথ্য ছিল, এমনকি তার অরিজিনাল অ্যাড্রেসও ছিল। তো লু তাই সেই অ্যাড্রেসে গিয়ে হাজির হলে ডেভিসের মায়ের সাথে দেখা হয়। ডেভিসের মা কৌশলে ডেভিসকে ভয়েস মেসেজ পাঠায়। ডেভিস বুঝতে পারে যে কোনো ঝামেলা হয়েছে,
তাই সে মাকে ফোন করে, কিন্তু লু তখন সেখানেই ছিল। তাই ডেভিসের মা আড়াল থেকে ডেভিসকে বলে একজন পুলিশ অফিসার তার খুঁজে এসেছে। সে লুকেও ফোনটা ধরিয়ে দেয়। লুর কণ্ঠ শুনেই ডেভিসের বুকের ভিতরে দরপড় শুরু হয়ে যায়। এত বছর ধরে এত সাবধানে চুরির পরেও সে ধরা পড়ে যাচ্ছে। এজন্য বলে যে পারফেক্ট ক্রাইম বলতে আসলে কিছুই নাই। যাই হোক, ডেভিস আবারও শেরনের সাথে দেখা করে এবং বিয়ের সব শিডিউল জেনে নেয়। ডেভিস এই চুরিটা করার পরে পালিয়ে যেতে চায়, আর এই চুরিটা থেকে যা ইনকাম হবে তা দিয়ে সে অন্য কোথাও ভালোভাবে সেটেল হতে পারবে। ডেভিস শেরনকে নতুন মোবাইল এবং সিম কার্ড দেয়। প্রতিবার কথা শেষে সেগুলো ড্যামেজ করে দিতে বলে। নেক্সট কয়েকদিন ডেভিস বিয়ের সেন্টারের কাছে ঘোরাঘুরি করে। এরপর শেরনকে বলে যে বিয়ের দিনে কোন গার্ডদের সিকিউরিটি থাকবে। ডেভিসের তাদের লিস্ট লাগবে। শেরন সিকিউরিটি গার্ডের লিস্ট ডেভিসকে দিয়ে দেয়। এর বেশ কিছুক্ষণ পরে উরম্যান এসে শেরনকে অ্যাটাক করে এবং মারধর করে। ডেভিসের প্ল্যান সে জেনে নেয়। নিরুপায় শেরন কি করবে বুঝতে পারছিল না। শেরন আর লু একই সেন্টারে যোগব্যায়াম করতো, তাই শেরন লু এর সাথে দেখা করে তাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। সুতরাং এখন চুরি করার ব্যাপারে তারা মোট 4 জন জানে। যদিও শেরন চুরির প্ল্যানের সাথে জড়িত, তাই অফিসিয়ালি কেসটা ধরলে শেরনেরও সাজা হবে। তবে লু যেহেতু এখানে সাসপেন্ডেড, তাই সে আর অফিসিয়ালি এখন কোনো কিছু করতে পারবে না। তাই এই নিয়ে শেরনের কোনো প্যারাও নাই। অন্যদিকে লু এর ব্যাপারটা এক্সট্রা কাউকে জানিয়ে নিজেই তদন্ত শুরু করে দেয়। এদিকে 2 দিন আগে থেকে বিয়ের সব আয়োজন শুরু হয়ে যায়। ডেভিস চুরির প্ল্যান করে ফেলে আর লু ডেভিসকে হাতে নাতে ধরার প্ল্যান করে। অন্যদিকে উরম্যানও যেভাবেই হোক জিনিসগুলো হাতিয়ে নেওয়ার জন্য উত পেতে থাকে। বিয়ের ডায়মন্ড গুলো কুরিয়ারের মাধ্যমে আসার কথা ছিল। লু প্লেনের ভিতর থেকে কুরিয়ারের গার্ডকে আটকে দেয় এবং নিজেই ব্রিফকেসটা নিয়ে নেয়। তবে ডেভিসও এতক্ষণে কুরিয়ার রিসিভ করার কথা ছিল। ড্রাইভারকে সরিয়ে নিজেই গাড়ি ড্রাইভার সাজে। উরম্যান একেবারে বসেছিল না। সেও একজন ওয়েটারকে অপহরণ করে এবং নিজে ওয়েটার সেজে ডেভিসের ফাইলে তার নতুন কোনো ফটো ছিল না। তাই লু এখনোই ডেভিসকে চিনতে পারেনি। এই জন্য সে নিশ্চিত ভাবে ডেভিসের গাড়িতে উঠে পড়ে। অবশ্য লু কিছুটা টেনশনে ছিল, আর গাড়ির লুকিং গ্লাস দিয়ে ডেভিস সেটা দেখতেও পায়। তাই সে লু এর সাথে টুকটাক কথাবার্তা বলে যাতে পরিস্থিতি শান্ত থাকে। লু ডেভিসকে নানা রকম প্রশ্ন করে, সে কোথায় থাকে, কি করে, ইত্যাদি ইত্যাদি। কথায় কথায় তারা হোটেলে উপসে যায়। এরপরে তারা সেই ফ্লোরে যায় যেখানে মানরো এবং তার গার্লফ্রেন্ড রয়েছে। তাদেরকেই ডায়মন্ডের ব্রিফকেসটা দেওয়ার কথা। তবে ডেভিস তো ঠিকই সময় অপেক্ষা করছিল। রুমে ঢুকে ডেভিস গান বের করে এবং প্রথমে লুকে হোস্টেস বানিয়ে নেয়। এতে লু বুঝে যায় যে এটা আসলেই ডেভিস। রুমে নম্র এবং তার গার্লফ্রেন্ড ছাড়া আর কেউই ছিল না, তাই 3 জনকে কন্ট্রোল করা সহজ ছিল। ডেভিস 3 জনকে লাইন ধরিয়ে বসায়। এরপর মন্ডুকে লকারের পাসওয়ার্ড বসাতে বলে। লকার খুলে গেলে ডেভিস সব টাকা লকার থেকে মেঝেতে ফেলে দেয় এবং একটা মেয়েকে দিয়ে ব্যাগে ভরায়। এরপর ডেভিস লুকে ডায়মন্ডের ব্রিফকেসটা খুলতে বলে। ওটার পিন কোড লু এর কাছেই ছিল। লু ব্রিফকেস মাঝে আগে থেকে গান রেখেছে, তাই সে ব্রিফকেস খুলেই ডেভিসের দিকে গান পয়েন্ট করে বলে যে আমি পুলিশ, তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। যদিও ডেভিস এতে ঘাবড়ে যায় ঠিকই, তবে সে নিজেকে ব্যালেন্স করে বলে যে তুমি যে গুলি চালালে আমিও তোমাকে গুলি চালাবো। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর আবারও ওরম্যান দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং ডেভিসকে হোস্টেস বানিয়ে নেয়। লুয়া তখন ডেভিসের সাথে ডিল করতে পারছে, কারণ সে জানে যে ডেভিস কাউকে আঘাত করে না। কিন্তু ওরম্যান তো দয়ামায়াহীন, সে কখন কাকে গুলি চালিয়ে দিবে তার নিশ্চয়তা নেই। তো ওরম্যান ডায়মন্ডের ব্রিফকেসটা তার দিকে এগিয়ে দিতে বলে। পাশাপাশি ওরম্যান লুকেও মেরে ফেলতে চাইছিল, কারণ লু পুলিশ অফিসার ছিল এবং সে ওরম্যানের চেহারা দিকে ভয় পায়। ডেভিস এত চুরি করেছে কিন্তু কাউকে কোনোদিন গুলি চালায়নি, অথচ আজ অনাকাঙ্ক্ষিত ভাবে সে খুন করে ফেলে। ডেভিস চুর হলেও লুয়ের প্রতি তার সিম্প্যাথি ছিল, তাই সে ডেভিসকে বলে বাইরে গাড়ি রাখা আছে, ডেভিস যেন পালিয়ে না যায়, আর এখানকার ব্যাপারটা লু সামলে নেবে, আর লু ওরম্যানকেই এই জায়গার চুর হিসেবে ফাঁসিয়ে দিবে। এতে ডেভিস আজীবনের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাবে। আসলে লু ডেভিসের এসব চুরি করা মালামাল নতুন জীবন ফিরে পেয়েছে। তারা নতুন জীবন শুরু করার একটা সুযোগও চায়, আর ডেভিস সেই সুযোগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নম্র রাগ করে বলে যে সে সবাইকে জেলের ভাত খাওয়াবে। তখন লু বলে যে বেশি যদি পাকনামি করো তাহলে মানব পাচারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাবে। তখন অবৈধভাবে ডায়মন্ড আমদানি করা এবং সরকারি ট্যাক্স ফাঁকির জন্য তারও সাজা হবে। সেই সাথে যা কিছু বাকি আছে সবগুলি হারাবে। তো এই হুমকি শুনে এবার চুপ করে যায়। তো যাই হোক, এরপর স্বাভাবিক হয়ে যায়। আমরা লুকে দেখি যে সে এই জায়গায় মনোর অ্যাপার্টমেন্ট থেকে ডায়মন্ড চুরি করে এনেছে।
ডায়মন্ডগুলো নিয়ে সে শেরনের কাছে যায় এবং ডায়মন্ডগুলো তাকে দিয়ে দেয় যাতে শেরন নতুন জীবন শুরু করতে পারে এবং আর কখনোই যাতে অপরাধীদের দিকে হাত মেলাতে না হয়। তো শেরন তার মোবাইল থেকে একটা জায়গায় ফটো বের করে দেখা যায় যে ডেভিস তার কাছে পাঠিয়েছে। লুকে সেখানে যেতে বলা হয়। তো লু ফটো অনুযায়ী লোকেশনে গিয়ে পার্কিং লটে একটা গাড়ি দেখতে পায়। তো লু গাড়ির ভেতরে ঢুকে দেখে যে চাবিও রাখা আছে। আসলে লুর এই গাড়িটা পুরানো হয়ে গেছে, তাই কৃতজ্ঞতা স্বরূপ ডেভিস নিজের প্রিয় গাড়িটাকে লুকে গিফট দেয়। অন্যদিকে দেখা গেছে যে ডেভিস তার গার্লফ্রেন্ড মায়ের কাছেও একটা খাম পাঠিয়েছে। ডেভিস নিজের আসল পরিচয় কখনো কাউকে দেয়নি, তাই শহর থেকে চলে যাওয়ার সময় মায়ের কাছে তার একটা ফ্যামিলি ফটো দিয়ে যায়। এরপরে সব পিছুটান ফেলে ডেভিস নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর সেই সাথে মুভিটাও শেষ হয়। এই মুভিটাতে যা বুঝলাম যে অপরাধীরা কোনো না কোনো শাস্তি পাই অথবা সারা জীবন পালিয়েও বাঁচতে হয়, তাই কোনো অপরাধ করার আগে অবশ্যই ভেবে নেবেন। প্রিয় দর্শক, মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।